শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় আবাসন খাতে বাজেটের প্রভাব। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক হক হোম অ্যান্ড বিল্ডার্স লিমিটেড জনাব ইমদাদুল হক। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সিরামিক্স সোসাইটির ভাইস প্রেসিডেন্ট রফিকুজ্জামান ভুইয়া, পাশাপাশি উনি সিইও ফুয়াং সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া অনলাইনে আমাদের সাথে রয়েছেন আরও দুজন সম্মানিত অতিথি। রয়েছেন এস কে মাসুদুল আলম মাসুদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিএসএমএ ও ব্যবস্থাপনা পরিচালক এসএসআরএম। সাথে রয়েছেন পরিকল্পনাবিদ ডক্টর আরিফুল ইসলাম, নির্বাহী পরিচালক ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট আইপিডি। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমরা মূল আলোচনায় যাব। যে কথা বলছিলাম, বাজেট নিয়ে আমাদের আলোচনা। সাধারণত বাজেটের আলোচনায় যেটি হয়, তাত্ত্বিক আলোচনা হয়, একাডেমিক ডিসকাশন হয়, কিছু পরিসংখ্যান আসে। আমরা এই তাত্ত্বিক আলোচনা থেকে একটু দূরে এসে সাধারণ মানুষের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো, সেগুলো বাজেটের সাথে কতটা জড়িত সেই বিষয় নিয়ে আলাপ করবার চেষ্টা করি। আপনারা জানেন, এর আগে বাজেট নিয়ে আমরা আলাপ করেছি। সেখানে বাজেট জনজীবনে দ্রব্যমূল্যে কতটা স্বস্তি দেবে সেটি আলাপ করবার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলাপ করছি সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, যারা একটি আবাসন ব্যবস্থা যাদের কাছে আরাধ্য বিষয়, স্বপ্নের বিষয়, সেই আবাসন কতটা স্বস্তি দেবে এই বাজেটে, সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব। প্রথমেই আমি যাব আমাদের রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের পরিচালক ইমদাদুল হক আছেন আমাদের সাথে। আমি তার কাছেই প্রথমে, আপনারা এরই মধ্যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন এই প্রস্তাবিত যে বাজেট, সেই বাজেট সম্পর্কে, এবং আপনারা বলেছেন যে সরকারকে সাধুবাদ জানিয়েছেন কালো টাকা সাদা করার যে বিষয়, সেই জায়গাতে আমার প্রশ্ন হচ্ছে, কালো টাকার যারা মালিক তারাও স্বস্তিতে, আপনারা ফ্ল্যাট ব্যবসায়ী বা আবাসন ব্যবসায়ী আপনারাও খুশি, কিন্তু যারা মধ্যবিত্ত, তিল তিল করে যাদের কষ্টের ঘামে রক্তে টাকা জোগাড় করে একটি ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখে, তাদের জন্য এই বাজেটে কি আছে আপনার কাছে, সেটি দিয়েই যদি শুরু করি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার মাধ্যমে যে সমস্ত দর্শক শুনছেন, আমি প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আপনি যেটা বলেছেন যে এই বাজেট আবাসন খাত সহ মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের জন্য কতটুকু প্রভাব পড়বে, আমি প্রথমেই আপনাকে বলি যে এই বাজেটটা গত 6 তারিখে মহান জাতীয় সংসদে যে বাজেটটা উত্থাপিত হয়েছে, সেখানে আমাদের জন্য আংশিক আমরা একটু স্বস্তির জায়গায় রয়েছি। পুরোপুরি আমরা স্বস্তির জায়গা আছি সেটা আমি বলবো না। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা গতকালকেও একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে একটা প্রতিক্রিয়া জানিয়েছি। তো যেটুকু স্বস্তির জায়গা সেটা হলো কালো টাকার কথা। আপনি যেটা বললেন যে কালো টাকা সাদা করার যে বিষয়টা, আমরা ঠিক কালো টাকা ওইরকম বলি না, আমরা বলি যেটা অপ্রদিশিত অর্থ, যেটা আপনার ট্যাক্স ফাইলে শো করা হয় নাই, সেইটা সাদা করার যে সুযোগ দিয়েছে, এটাকে আমরা গভর্নমেন্টকে আমরা খুব সাধুবাদ জানাই, এবং আমি মনে করি এটা একটা যুগ উপযোগী একটা সিদ্ধান্ত। কারণ দেখেন, কেন এই কথাটা আমরা বললাম, যে যদি এইটা না থাকতো 2020-21 সালে যখন এই সুযোগটা দেওয়া হয়েছিল একবার, তখন কিন্তু 20,600 কোটি টাকা ওই আমাদের মূল ধারায় চ্যানেলে ফিরে আসছে, মানে সাদা করছে আর কি। সেখান থেকে গভর্নমেন্টও কিন্তু প্রায় 2,000 কোটি টাকার উপরে একটা রেভিনিউ পাইছে। এখন প্রশ্ন হলো, যদি এই সুযোগটা এখন না থাকতো, গত 2 বছর কিন্তু রাখা হয় নাই, এবং সেখানে কোনো এই চ্যানেলের মূল টাকায় আসেই নাই। এখন এইবার যদি আমরা বলতেছি, যখন এই সুযোগটা দেওয়া হয়েছে, তখন যার অপ্রত্যাশিত অর্থ রয়ে গেছে, মানে আপনি বলছেন সেই টাকাটা এখান থেকে চলে আসবে, এখানে কিন্তু চলে আসবে, এই আমাদের মূল অর্থনীতির ধারাতে কিন্তু এই টাকাটা চলে আসবে। পাশাপাশি গভর্নমেন্ট কিন্তু এখান থেকে একটা রেভিনিউ পাবে। আর আমি বলতেছি, যদি এটা না করা হইতো, তাহলে এটা কিন্তু কোনো না কোনোভাবে, আমরা যদি বলি আপনি হুন্ডির মাধ্যমে হোক বা যে হোক, পাচার যেটাকে আমরা বলি, দেশের বাইরে কিন্তু চলে যেত। আর এই সুযোগটা দেওয়ার কারণে কিছুটা হলে কিন্তু ইউটার্ন আসবে, অর্থনৈতিকভাবে ইউটার্ন আসবে। তো সেটা একটা পজিটিভ। এখন সেটা আমাদের খাত
এই তো বটেই, পাশাপাশি অন্যান্য যে বিজনেসগুলো আছে সেটাও কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লাভ হবে। না, সেটা তো গেল কালো টাকার মালিক যারা মালিক তাদের তাদের জন্য। আর সাধারণ লোকের ক্ষেত্রে যেটা হবে আলটিমেটলি যখন আমাদের মানে তাদের জন্য আপনাদের কোনো দাবি দেওয়া আছে কিনা বা প্রস্তাবনা আছে কিনা? আমাদের প্রস্তাবনা ছিল যে সেই সাথে যদি এটা স্পেসিফিক রিয়েল এস্টেট সেকশনকে উল্লেখ করা হতো, এর আগে একবার এরকম ছিল ফ্ল্যাটের ক্ষেত্রে যে সুনির্দিষ্ট ফ্ল্যাট বা প্লট, সেক্ষেত্রে হয়তো আরও ভালো হতো, আরও ভালো হতো। আর আমাদের দাবি দাবা আরও অনেক ছিল বাজেটে, আমাদের রেজিস্ট্রেশন কস্ট কমানোর দাবি ছিল, সেটা হয়নি। আমরা আমাদের সিঙ্গেল ডিজিটে একটা থোক বরাদ্দ ছিল, বিশেষ করে ফ্ল্যাট যারা আপনি যেটা বলতেছেন যে গরিব মধ্যবিত্ত, মানে যারা সারা জীবন টাকা মানে গোছায় 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 গিয়ে ধরেন 30-40 লক্ষ টাকা গোছাইছে, তারা হয়তো একটা ব্যাংক থেকে যদি একটু নামমাত্র একটা সিঙ্গেল ডিজিটে যদি একটু লোন নিয়ে তার একটা ফ্ল্যাট কিনতে পারতো, কিন্তু সেই সুযোগটা এখানে রাখা হয়নি। সেইটা রাখলে হয়তো মধ্যবিত্ত মানে সেই দাবিগুলো কতটা জোরালোভাবে আপনারা আমরা জানাচ্ছেন? খুবই জলাইছি। আমি বিভিন্নভাবে আমরা রিহাব থেকে বারবার জানাইছি, আমরা সংবাদ সম্মেলনের মানেও জানাইছি, এবং আমরা বিভিন্ন টক শো, বিভিন্ন অনুষ্ঠান আপনার মাধ্যমে এরকম আমরা অনেকভাবে জানিয়ে আসছি। তো সেটা যদি কষ্টের বিষয়টা একটু ক্লিয়ার। রেজিস্ট্রেশন কষ্ট দেখেন, আমাদের দেশে প্রায় এখন রেজিস্ট্রেশন কস্ট প্রায় 22%-এর কাছাকাছি। আপনার গেইন ট্যাক্স আছে 8%, আপনার এআইটি আছে 5%, আপনার ভ্যাট আছে 4.5%, আপনার স্ট্যাম্প ফি আছে 1%, আপনার লোকাল গভর্নমেন্ট 2%, এভাবে টোটাল যোগ করলে প্রায় 22%, যেটা কিন্তু আমাদের সারাউন্ডিং, আমাদের সার্কভুক্ত দেশ থেকে শুরু করে বিশ্বের কোথাও কিন্তু এত রেজিস্ট্রেশন ট্যাক্স নেই। সেখানে কিন্তু 5-6%-এর ভিতরে এই রেজিস্ট্রেশন ট্যাক্স বেশির কারণে মানুষ কিন্তু ফেরার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ডিমোটিভ হচ্ছে, নিরুৎসাহিত হচ্ছে। তাতে কি হচ্ছে, গভর্নমেন্ট রেভিনিউ হারাচ্ছে। আমি আপনাকে যদি বলি আমার নিজের ক্ষেত্রে, আবার প্রপার তথ্যটাও তো আড়াল করা হচ্ছে। তথ্য তো আড়াল করা হচ্ছেই, কারণ এখন দেখেন একটা জিনিস দেখেন, আমাদের একটা মৌজা ভ্যালুতে আমরা রেজিস্ট্রেশন করতে সব আগ্রহ। যদি মৌজা ভ্যালুতে মানে মিনিমাম একটা ফি দিয়ে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করতে বলে, ফ্ল্যাটের দাম 1 কোটি, রেজিস্ট্রেশন ফি আসছে অনেক বেশি, কিন্তু মৌজা ভ্যালু 40 লাখ। তো আমার কথা, যদি রেজিস্ট্রেশন ফিটা যদি কমাই দিত আর মৌজা ভ্যালুটা যদি বাড়াইতো বা মৌজা ভ্যালু ঠিকও যদি রাখতো, তাহলে কিন্তু সবাই দেখতে যান রেজিস্ট্রেশন থেকে আগ্রহী হতো। আলটিমেটলি গভর্নমেন্ট রেভিনিউ কিন্তু বেশি জেনারেট হতো, কারণ যখন মানুষ বেশি রেজিস্ট্রেশন হবে, অনেক মানুষ আছে আপনি দেখবেন প্রায় প্রচুর কোম্পানিতে আপনি তথ্য নিলে পাবেন যে ফ্ল্যাটের টাকা দিয়ে দিছে, ফ্ল্যাটে মানুষ বাস করতেছে, রেজিস্ট্রেশন নিচ্ছে না। কারণ একটা ফ্ল্যাট কিনতে যেয়ে তার ডেভেলপারকে টাকা দিতে যেয়ে টাকা শেষ হয়ে যাচ্ছে। তো এই জায়গায় যদি যেটা 10-12-15 লক্ষ টাকা লাগতেছে, তখন সে বলছে রেজিস্ট্রেশনটা করবো না। আমার নিজের ক্ষেত্রে এরকম আছে। কিন্তু যদি দেখা যাচ্ছে এখানে রেজিস্ট্রেশনটা যদি কমায় আপনি 7 বা 8%-এর ভিতরে আনা হতো, তাহলে কিন্তু সবাই চিন্তা করতো যে এত করে টাকা ডেভেলপারকে দিয়ে দিছি, তাহলে আমরা তাড়াতাড়ি করে রেজিস্ট্রিটা করে নিই, রেজিস্ট্রির দিকে মানুষের আগ্রহটা বাড়তো। তো এখানে আমরা বারবার যেটা বোঝাতে চাই যে রেজিস্ট্রেশন ফি কমালে গভর্নমেন্টের এখানে কোনো রকমভাবে কিন্তু লস নেই, বরং রেভিনিউ দ্বিগুণ পরিমাণে জেনারেট হবে। এবং যেগুলা যা রেজিস্ট্রেশন করে নাই যে সমস্ত মানে যারা ফ্ল্যাট ক্রেতা, তারা কিন্তু দ্রুত রেজিস্ট্রেশন করবে, এবং থেকে কিছু আবার আপনি কিছু ঝামেলার থেকেও কিন্তু উভয় পক্ষ মানে সুবিধা পাবে। কারণ অনেক দিন হয় কি, অনেক দিন রেজিস্ট্রেশন না করতে 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 ডেভেলপারদের সাথে তাদের ভুল বোঝার সৃষ্টি হয়। অনেক সময় কেউ না কেউ আবার এক্সপায়ার করেন, মারা যান, সেখানে আবার থার্ড পার্টি অনেক জটিলতা হয়। মানে আপনি টাকা দিয়েছেন, রেজিস্ট্রি নিচ্ছেন না, ফ্ল্যাট আমার কাছে রয়ে গেছে, আপনি মেন্টালি আপনি স্বস্তিতে থাকেন না। কিন্তু যখনই আপনি ফ্ল্যাটটা কিনে রেজিস্ট্রি করে নেন, মিউটেশন করে নেন, তখন এক্সক্লুসিভ মালিকানা আপনার হয়ে যায়। এখানে রেজিস্ট্রেশন কস্টটা কমানো খুবই জরুরি। আমরা গতকাল সংবাদ সম্মেলনে বলেছি, যদি কোনোভাবে একটু রিভাইজ করে এটাকে কমানো যায়, তাহলে একটা অত্যন্ত আরেকটা বাজেটের খুব মানে পজিটিভ হবে, সময় উপযোগী সিদ্ধান্ত হবে, এবং সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে। এই আবাসন সেক্টর তো বটেই, সাধারণ মানুষের যেটা আপনি বলতেছেন সকলের জন্য এটা উপকারে আসবে। অসংখ্য ধন্যবাদ। আমি যাব, আমাদের সাথে রয়েছেন মাসুদুল্লাহ আলম। আমি আপনার কাছে যাব। মাসুদুল্লাহ আলম, মাসুদ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমরা যে আলোচনা করছিলাম প্রস্তাবিত বাজেট সম্পর্কে, মানে গতানুগতিক যে বাজেট, আগে তো কিছুটা আলোচনার সুযোগ থাকতো, এখন সেই সুযোগটা থাকে না। আলোচনা ফরমাল হয়। আগে যে বাজেটের পূর্বে আমরা আলোচনা করতাম, এমবিআর এর সাথে, প্রথমে এমবিআর এর মেম্বারদের সাথে বসতাম, হাউস সেক্রেটারির সাথে বসতাম, তারপরে চেয়ারম্যানের সাথে বসতাম, তারপরে ফরমাল কিছু পরামর্শ কমিটির সভা হতো, ওগুলি ফরমাল হতো। এখন কিন্তু এমবিআর এর চেয়ারম্যান সাহেব কারোর সাথে দেখাই করেন। তো এই কারণে সত্যিকারের আমাদের যে চাওয়া পাওয়া গুলি, যে স্টেট হোল্ডারদের মাধ্যমে যেগুলি একেবারে রুট লেভেল থেকে সর্বোচ্চ পর্যায়ে যায়, সেই রকম প্রতিফলন এখন ঘটে। এখন উনি খুব আস্থাভাজন লোক, সরকারের সর্বোচ্চ পর্যায়ের, উনি ওনার মতো করে করেন। ফরমাল কিছু আলোচনা হয়। আপনি আমার পূর্বের আলোচক যে কথাটা বলে গেলেন, রেজিস্ট্রেশন ফি, সত্যিকারের অর্থেই আসলে কালো টাকাটা জন্মায় কিভাবে? আপনি রেজিস্ট্রেশন মৌজা ভ্যালু একটা করে দিয়েছেন, আবার ওই রেজিস্ট্রেশন ফি এর হারটা বাড়িয়ে দিয়েছেন,
আপনি যদি মৌজা ভ্যালুটা না কমিয়ে ওইটাকে যদি আজকে 22% সব মিলায় বললো, এটা যদি 5%-এ চলে আসতো, যে যে ভ্যালুতেই কিন্তু সেটাই করবে, কিন্তু তাহলে কিন্তু স্বচ্ছতা আসতো। তাহলে যে ফ্ল্যাটটা বিক্রি করছে তার টাকাটা কালো হতো না। এটা কিন্তু দুর্বৃত্তায়িত টাকা না। এই ফ্ল্যাটটা যে কস্ট খরচ করছে বিক্রি করছে, উনি কিন্তু মৌজা ভ্যালুতে বিক্রি করছে, কিন্তু প্রকৃত মূল্যে বিক্রি করতে গেলে যে রেজিস্ট্রেশন ফি আছে এটা অনেক বেড়ে যাবে। তা আপনি সুযোগ দিচ্ছেনই এমন করে যাতে আমার টাকাটা কালো হয়ে যায়। আপনি সুযোগটা পরিচ্ছন্ন ভাবে দেন না, একেবারে কমিয়ে এটাকে 5%-এ নিয়ে আসেন। আমাদের দেশের মানুষ আজকে 18 কোটি মানুষের দেশ, এই দেশে 1 কোটি লোক ট্যাক্স পেয়ার হবে। সবাই কোটি কোটি টাকা ট্যাক্স দিবে না, 5,000 10,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা এইরকম আছে। তো সেইগুলি কেন যায় না ট্যাক্সের আওতায়? এইগুলির কোনো পরিচ্ছন্ন করার পরিকল্পনা কারো চিন্তা ভাবনার মাথায় আসে না এগুলি নিয়ে। তার কারণ আমার আজকে আমি ব্যবসা করব, আমার উপরে 35% ট্যাক্স, 40% ট্যাক্স আছে, 25% আছে, 10% আছে। আমি যদি বেশি টার্নওভার হয় আমার জিপি বাড়িয়ে দিবে। আমার নানান ভাবে আমার কাছ থেকে অগ্রিম আয়কর আদায় করা হয়, যেগুলি যে ফিক্সড ট্যাক্স হয়ে গেছে। এই গত অর্থ বছরে যারা ইন্ডাস্ট্রি চালায়, আমাদের অধিকাংশ র মেটেরিয়াল পুরোটাই বলতে গেলে আমদানি নির্ভর। ডলার মূল্য বৃদ্ধির কারণে লস হয় নাই এমন কোনো প্রতিষ্ঠান নাই। তো লস ওই প্রকৃতপক্ষে তার লোকসান হলেও ট্যাক্সের রিটার্নে দেখেন কারো লোকসান হয় নাই, সবার লাভ দেখাইতে হয়েছে। লাভ দেখায়ও না দেখাইলে সব বহতি পাওয়া যাবে না। তো এই যে জিনিসগুলি আসলে আইনি জটিলতা যেগুলি আছে, এগুলি যদি মানে লোকসানের পরেও কি আপনারা লাভ দেখিয়েছেন? হ্যাঁ, লাভ দেখাইতে হয়তো, না হলে তো ওই লোকসান যদি দেখাইতে যায় তাহলে আবার ওই যে উল্টা ধরে বলবে আপনার হাইট করছে, নানা খাতাপত্র নিয়ে টানাটানি করবে, ওই যে তার জিপি আছে জিপি বাড়ায় দিবে। এই ধরনের জটিলতা আছে। আমার কাছ থেকে অগ্রিম আয়কর নিয়েই নিচ্ছেন। আমি যখন মাল আমদানি করি তখন আমার কাছ থেকে টন প্রতি 500 টাকা নিয়ে নিচ্ছেন। আবার যখন আমি বিক্রি করি ওই রিহাবের কাছে, ওনার কাছে যদি আমি বিক্রি করতে যাই উনি 2% অগ্রিম আয়কর আমার কেটে রাখবে। এত প্রফিট তো আমাদের হয় না। এখন এই প্রফিটের যে অগ্রিম আয়কর টাকাটা যেটা কেটে রাখলেন, এটা কিন্তু যদি এই বছর সমন্বয় না হয় আগামী বছর আর আমি সমন্বয় করতে পারবো না, এটাই ফাইনাল। যেই কারণে সবাই এটা দেখিয়ে চলে আপনাদের যায়। অ্যাসোসিয়েশনের পক্ষ এইগুলিকে থেকে এই অসঙ্গতিগুলো আপনারা তুলে ধরেছেন? অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করি, না হলে আপনার এখানে বলতে পারেন কি? না, আমাদের এখানে তো বলছেন, কিন্তু সংশ্লিষ্ট যারা এই বিষয়ে সুরাহা করবে তাদের কাছ পর্যন্ত যেতে পারছেন বা বলতে সর্বোচ্চ পারছেন? বলতে গেলে যেটা আমাদের বলা উচিত এমবিআর এর চেয়ারম্যানের কাছে, উনি তো এই কথাগুলি শুনতে চান না। ওনার সামনে বলার সুযোগই পাওয়া যায় না। আমরা চেষ্টা করি কিন্তু এই সুযোগ পাওয়া যায় না। এমনকি এফডিসি এর প্রেসিডেন্ট সাহেবও পায় না। এর আগে যে রহিম সাহেব ছিল উনি তো ফেড আপ হয়ে গেছেন, উনি তো দেখাই করতে পারতেন না তার সাথে। সময় দিছে, একেবারে দেয় নাই বলা যাবে না, ফরমাল সময়গুলো। কিন্তু এইগুলির জন্য সারা বছর জুড়ে এমবিআর এর সাথে স্টেট হোল্ডারদের সাথে একটা মত বিনিময় হওয়া দরকার, পরামর্শ হওয়া দরকার, সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া দরকার। এই যে ডলারের মূল্য বেড়ে যাচ্ছে, সব জিনিসের দাম তো এমনিই বেড়ে যাবে। আমাদের এইবার আমাদের 5% ডিউটি কমছে, কিসে কমছে? ফেরো ম্যাঙ্গানিজে কমছে। ফেরো ম্যাঙ্গানিজ কে ব্যবহার করে? আমাদের দেশে একটা মাত্র প্রতিষ্ঠান আছে ফেরো অ্যালয় সিলিকো ম্যাঙ্গানিজ তৈরি করে, ওনার কাজে লাগবে এটা। তারপরে ওনার কাজে ওনার ওর কিন্তু ডিউটি ফ্রি। তাকে ম্যাঙ্গানিজ আমদানিতে যেটা সিডি 5% কমানো হয়েছে, এটার এফেক্টই আমাদের নাই। তারপর এই র মেটেরিয়াল গুলি আমদানি করি আমরা ইন্ডিয়া থেকে, এখানে সার্কের আওতায় আমরা সিডি ফ্রি পাই, কিন্তু ওখানে 15% আরডি লাগানো আছে। ওই আরডি যদি কমাতো তাহলে ওই প্রতিষ্ঠানটা কিছু সুবিধা পেত, যার সুফল আর হয়তো উনি ওই সুবিধাটুকু, যেই অংশটুকু সুবিধা পেত সেটা আমাদের বিক্রয় মূল্যের উপরে ছাড় দিতে পারতো। কিন্তু এখন যেটা দিল, দৃশ্যমান একটা নিউজ হলো 5% আরডি কমে দিয়েছে, স্টিলের দাম কমে যাবে। কিন্তু কমালেন কোথায়? এটা তো এই সুবিধাটা তো আমরা পাবো না। মানে ম্যাঙ্গানিজ কি আপনারা আমদানি করেন না? এই কাঁচামালটা আপনারা? আমরা সিলিকো ম্যাঙ্গানিজ আমদানি করি। শুধু ম্যাঙ্গানিজ আমদানি করে ওই আয়রন প্রতিষ্ঠান যেটা আছে উনি করে, এবং ওনার জন্য এই অব্যাহতিটা দেওয়া হয়েছে। উনি বোধহয় এক্সট্রা ওইভাবে তদবির করতে পারছিল, কিন্তু ওনারও যে সুযোগটা দেওয়া হয়েছে, এটা যদি ওনাকে আরডিতে যদি অব্যাহতি দিত তাহলে উনি এটার সুযোগ পেত। কিন্তু এটা তো মানে সিটিতে দেওয়া হয়েছে। সিটি তো ওখানে সারভুক্ত দেশগুলিতে এমনি আমরা অব্যাহতি পাই, তাই এটার বেনিফিট তো আমরা পাচ্ছি না। তো এইরকম কিছু আমাদের বৈষম্য আছে, আইনি
আমাদের করের পরিধি বাড়াতে হবে, আমাদের শুল্ক কমাতে হবে, এই যে আমাদের আমদানি বৈষম্য যেগুলি আছে এগুলি কমাইতে হবে। এগুলি কমানোর জন্য কোনো পরিকল্পনা আমরা তো বাজেটে দেখতে পাচ্ছি না। মূল সমস্যাটা কোথায়? আমার দেশে রেমিটেন্স এখন আগের চাইতে অনেক বাড়ছে। আমার দেশের শ্রমবাজার ছিল একমাত্র মিডল ইস্ট, আজকে ইউরোপ, আমেরিকা, সাউথ আফ্রিকা, উত্তর দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সব জায়গায় আমাদের দেশের ছেলেরা যাচ্ছে, যে কিন্তু তারা প্রচুর রেমিটেন্স পাঠাচ্ছে, কিন্তু বৈধভাবে না এসে এটা হুন্ডিতে আসছে, আবার হুন্ডিতে চলে যাচ্ছে। এই জায়গাগুলিকে সংস্কারের উপায়গুলি তো খুঁজে বের করতে হবে। জি। তাহলে কিন্তু আমাদের এই যে আনব্যালেন্স যে অর্থনীতিটা এটা ঘুরে দাঁড়াবে। জি। আর কালো টাকা, কালো টাকা আমরা কোনটাকে কালো টাকা বলি? আমার ওই যে আমার একজনের জায়গা বিক্রি করছে, সে ওই মৌজা ভ্যালুতে বিক্রি করছে, তারটা উনি প্রদর্শন করতে পারে নাই, এটা কালো টাকা হয়ে গেছে। আরেকজনে চুরি ডাকাতি করছে, আরেকজনে লুটপাট করছে, ঘুষ বাণিজ্য করছে, এইটাকে আমরা কালো টাকা বলতে চাই না। ওই যে অপ্রদর্শিত টাকা হলো ওইগুলি। এই ধরনের মানুষের কষ্টার্জিত টাকা, বিদেশ থেকে টাকা পাঠাইছে, সে ব্যাংক চালানে পাঠাইতে পারে নাই, হুন্ডি করে পাঠাইছে, তার টাকাটাও কালো টাকা হয়ে গেছে। এই ধরনের টাকাগুলির বেলায় সুযোগগুলি দেওয়া হয়। জি। আর এই ধরনের দুর্বৃত্তায়িত টাকাগুলি দেশে যদি থাকতো, তারপরও যদি দেশে থাকে, যে কোনো উপায় হোক, এই যে যেগুলি হাজার হাজার একর জমি পাওয়া গেল, এগুলি তো দেশে আছে, কিছু এমপ্লয়মেন্ট হচ্ছে, এই টাকাটা দেশে আছে। যেগুলি বাইরে চলে গেছে, এগুলি না তারা ভোগ করতে পারবে, না এই দেশের মানুষ ভোগ করতে পারবে। এইগুলির জন্যই আমাদের দেশে আজকে এই ক্রাইসিসটা হচ্ছে। জি, অসংখ্য তো ধন্যবাদ আমাদের- মাসুদুল্লাহ আলম। আমি আবারও আসবো আপনার কাছে। আমাদের এ পর্যায়ে একটা বিরতি নিতে হবে। বিরতির পরে এসে জনাব রফিকুজ্জামান ভূঁইয়া এবং ডক্টর আরিফুল ইসলাম, আমি আপনাদের বক্তব্য শুনবো। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, লিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম লিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব রফিকুজ্জামান ভূঁইয়া, আমরা বিরতির আগে আলাপ করছিলাম যে আবাসন খাতে এই বাজেট কোনো স্বস্তি দেবে কিনা, কতটা প্রভাব ফেলবে। সম্মানিত আলোচকরা সেসব বিষয়ে আলাপ করছিলেন। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি দীর্ঘদিন থেকে সিরামিক সেক্টরের সাথে জড়িত, এই বাজেটে প্রত্যক্ষ পরোক্ষভাবে এমন কি প্রভাব পড়তে পারে বাজেটের কারণে সিরামিক খাতে, বা সে ধরনের কোনো সুযোগ আছে কিনা, সেই বিষয়টা যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাকে আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সিরামিক সেক্টর গত এক দশকে একটি বিকাশমান শিল্প এবং উদীয়মান শিল্প বাংলাদেশে একটি বড় সেক্টর হিসেবে স্থান করে নিয়েছে। বাংলাদেশে টোটাল 70টি সিরামিক কারখানা রয়েছে। এর মধ্যে টেবিলওয়্যার 20টি, সিরামিক টাইলস 31টি প্রতিষ্ঠান এবং স্যানিটারি ওয়্যার 19টি প্রতিষ্ঠান, টোটাল 70 প্রতিষ্ঠান কাজ করে সিরামিক নিয়ে। এই সিরামিক সেক্টরে ইতিমধ্যে দেশি এবং বিদেশি বিনিয়োগ প্রায় 17,500 কোটি টাকা এখানে, এবং এখানে যে লোকাল সেল বাংলাদেশের বাজারে 7,400 কোটি টাকা সেল করে ওই সিরামিক কারখানাগুলো বছরে, এবং এইখানে এক্সপোর্ট হয় 603 কোটি টাকা এক্সপোর্ট। এই যে একটি উদীয়মান প্রতিষ্ঠান, এইখানে প্রায় 5 লক্ষাধিক ডিরেক্ট ইনডাইরেক্ট লোক জড়িত এই সেক্টরের সাথে, 5 লক্ষাধিক। এবং এই শিল্পের গত কয়েক বছরে আমাদের যেটা 200% গ্রোথ হয়েছে সিরামিক শিল্পে, এবং এইখানে প্রায় 65% ভ্যালু এডিশন হয়। এই জন্য একটি এবং এটার র মেটেরিয়ালস 90% ইম্পোর্টেড উপর ডিপেন্ডেড। কিন্তু এই শিল্পকে অতি সম্প্রতি যে আমাদের র মেটেরিয়ালসের এলসি আমরা পাচ্ছি না ডলার সংকটের কারণে, এবং আজকে ওই বাজেটে তেমন কোনো আমাদের যে দাবি ছিল অ্যাসোসিয়েশনের মাধ্যমে কোনোটাই প্রতিফলন হয়নি, সেম অ্যাজ প্রিভিয়াস ইয়ার। কিন্তু প্রত্যক্ষভাবে কিছু না হলেও পরোক্ষভাবে সিরামিক সেক্টরে যে ডলার সংকটের জন্য এলসি স্বল্পতা এবং র মেটেরিয়ালসের মূল্যবৃদ্ধি এবং শিপের ফ্রেট যেটা অত্যধিক বেড়েছে আপনারা জানেন, সব কিছু মিলে সিরামিক সেক্টর একটি খুব কঠিন সমস্যার মধ্যে পড়েছে। কিন্তু গভর্নমেন্টের বাজেটে আমরা তেমন কিছু পাইনি বললেই চলে, এবং এই বাজেটের মাঝে যেটা রাজস্ব আদায়ের যে অতিরিক্ত প্রেশার, এবং অতিরিক্ত প্রেশার থাকবে এই সেক্টরের উপরে, কারণ এখানে 32.5% এসডি এবং ব্যাট আদায় করা হয় সিরামিক সেক্টরে।
আপনারা কি এই ক্ষেত্রে কোনো সংশোধন বা রিভাইজ বা কোনো কিছুর প্রত্যাহার হ্রাস এরকম কোনো দাবি দাওয়া করছিলেন? আমরা সিরামিক সেক্টর থেকে যেটা সাপ্লিমেন্টারি ডিউটি 15% টাইলসের উপর এবং স্যানিটারির উপর 10%, এটা যেটা এক সময় লাক্সারিয়াস প্রোডাক্ট ছিল, এখন আর এই সিরামিক লাক্সারিয়াস প্রোডাক্ট নয়, আবাসন বিলাসিতা খাতের- না, এটা প্রয়োজনীয়। হ্যাঁ, প্রয়োজনীয় উপাদান হয়ে গেছে আবাসিক খাতে। এই জন্য আমরা এটা সম্পূর্ণ প্রত্যাহারের আবেদন করছি। তারপর সিরামিক সেক্টরের যেই র মেটেরিয়ালস ইম্পোর্ট করা হয়, এটা ডিউটি কমানোর জন্য আমরা গভর্নমেন্ট আবেদন করছি। ডিউটি 5% টু 25%, 5% ডিউটি অল টুগেদার 31%, এবং যে 25% কিছু কিছু প্রিন্টিং ইন সহ কিছু কিছু আইটেমের 25%, এটা হয়ে যায় 58% ডিউটি ট্যাক্সেস। সিরামিক সেক্টরে বিদেশে প্রতিযোগিতা করতে হলে যেটা আমাদের ওন হাউস র মেটেরিয়ালস কোনোটাই নেই, যেটা আমাদের সব কিছু ইম্পোর্ট করতে হয়। আর অন্যান্য দেশের র মেটেরিয়ালসগুলো ওন হাউস ইন্ডিয়া এবং চায়নার সাথে আমরা পারি না এই কম্পিটিশন মার্কেটে। এই জন্য সিরামিক সেক্টর এবং অতি সম্প্রতি টোটাল সার্বিক অবস্থার জন্য বাংলাদেশের টাইলসের ক্রেতা কমে যাচ্ছে। এই বাজেটের পরে এটা একটু ওই হুমকির সম্মুখীন হবে এই সেক্টর। আপনার কাছে মনে আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। ডক্টর আরিফুল ইসলাম আমাদের সাথে রয়েছেন। ডক্টর আরিফুল ইসলাম, শুনতে পাচ্ছেন? আপনি যে আলোচনাটি করছিলাম, বাজেটে আবাসন খাতের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে বলে আপনার কাছে মনে হয়, এবং যে সুবিধাগুলোর কথা বলা হচ্ছে, কালো টাকা সাদা করা, এইসব বিষয়ে আসলে সুফল কতটা পাবে আবাসন ব্যবসায়ী, কতটা কালো টাকার মালিক, মধ্যবিত্তের স্বপ্ন কতটা পূরণ হতে যাচ্ছে? ধন্যবাদ। আমাদের আবাসনের যে শিল্প দীর্ঘদিন যাবৎ ইনফরমাল হইতে চলতে চলতে এখন ফর্মালাইজড হচ্ছে ধীরে ধীরে। তো এই আবাসন শিল্প আসলে মধ্যবিত্তকে কতটুকু টার্গেট করতে পেরেছে, এইটা আমি আসলে একটু সন্দিহান। কারণ এখনো ঢাকা শহরে যার বাড়ি আছে সে আসলে উচ্চবিত্ততেই ধরতে হবে। কারণ এখন পর্যন্ত আবাসনের যেই মূল্য বা অ্যাপার্টমেন্টের যেই মূল্য, সেটা আসলে মধ্যবিত্তের নাগালের বাইরেই ছিল। এটা আবাসন ব্যবসায়ীদের আসলে হাতের না সবকিছুই। কারণ এই আবাসন ব্যবসাটা হচ্ছে অনেক কিছুর সংমিশ্রণ। একটা অ্যাপার্টমেন্ট তৈরি করতে প্রায় 270-টির উপর উপাদানের সংমিশ্রণ। ওনারা আসলে একটা সার্ভিস ইন্ডাস্ট্রি, এবং এটা হচ্ছে ওনারা বিভিন্ন ম্যাটেরিয়ালের অ্যাসেম্বলিং করেন, এবং এই লোকেশনগুলা বিভিন্ন জায়গায়। তো এখানে ওনারা চাইলেই দাম কমাতে পারবেন না, কারণ সবচেয়ে বড় মূল্য হচ্ছে জমি। আমাদের দেশে মাথাপিছু জমির যেই মূল্য এবং জনসংখ্যার যেই চাপ এবং জমির যেই স্বল্পতা, সেখানে ওনারা চাইলেই এই দাম কমাতে পারবেন না। তো এখন মধ্যবিত্তের আবাসনের যদি চিন্তা করি, তাহলে অনেকগুলো পদক্ষেপই আসলে সরকারের নেওয়া অনেক আগে থেকেই দরকার ছিল, এখনো দরকার। কিন্তু সেই পদক্ষেপগুলো বাজেটে প্রতিফলিত হয়নি বললেই হবে। কারণ মধ্যবিত্তকে আবাসনের নাগালে আনতে হলে অ্যাপার্টমেন্টের দাম যেই পরিমাণ কমানো দরকার, তার জন্য আসলে খুব স্বল্প মূল্যের জমি প্রয়োজন, যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতির প্রয়োজন, এবং বিভিন্ন সুবিধা দিয়ে মানুষকে শহরের পেরিফেরিতে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এবং সেইভাবে যদি ট্যাক্স সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা করে দেওয়া হয় এবং কমিউনিকেশন উন্নত করা হয়, এবং বাজেটে যদি মধ্যবিত্তের আবাসনের জন্য কোনো স্পেশাল স্কিম তৈরি করা না হয়, তাহলে আসলে মধ্যবিত্তের আবাসন নাগালের বাইরেই থেকে যাবে। এখন যেই সুবিধাগুলোর কথা ওনারা বলছেন, এটা থেকে আবাসন শিল্পের, বর্তমান আবাসন শিল্প যেই ইনকাম গ্রুপকে অ্যাড্রেস করে বা যে ইনকাম গ্রুপের জন্য আবাসন তৈরি করতে পারে, সেখানে যদি কোনো মন্থরতা থেকে থাকে বিগত দিনে বিক্রিতে, সেখানে হয়তো কিছুটা ত্বরান্বিত হতে পারে। কিন্তু এটা বড় কোনো ভূমিকা রাখবে বা মধ্যবিত্তের আবাসন তৈরি করবে বা দেশের অর্থনীতিকে অনেক বড় অবদান রাখবে, সেটা বলা কিছুটা মুশকিল। কালো কারণ টাকা সাদা করার যে সুযোগ, তাতে করে কি আবাসন খাত চাঙ্গা হবে বলে মনে করেন? কালো টাকা বলতে আপনি হয়তো অপ্রদূষিত অর্থকে বুঝাচ্ছেন। তো অপ্রদূষিত অর্থ বিনিয়োগের সুযোগ আগেও ছিল, বিগত 2 বছরে ছিল। তো এই গত 2 বছরে যদি আবাসন খাত বিশেষ চাঙ্গা না হয়ে থাকে, তাহলে এই বছর কেনই বা হবে? তবে হ্যাঁ, বিগত 2 বছরের চেয়ে এবার একটা পরিবর্তন আছে, যে বিগত 2 বছর এটা নিয়ে প্রশ্ন করার সুযোগ ছিল, এখন হয়তো প্রশ্ন হবে না। ঊর্ধ্বে থাকবে। তো যদি অর্থনীতিতে অপ্রদূষিত অর্থ থাকে এবং সেটা যদি মূল স্রোতে আসে, সেটা সবসময় অর্থনীতির জন্য ভালো। কিন্তু অপ্রদূষিত অর্থের উৎস যদি আমরা নির্মূল করতে না পারি, তাহলে এই আলোচনা না, চলতেই কিন্তু থাকবে।
উৎসের ব্যাপারে যদি প্রশ্ন করা না হয় তাহলে তো অপ্রদর্শিত অর্থটার কোনো সংজ্ঞা সেই অর্থে থাকবে না যে কিভাবে অপ্রদর্শিত হলো। এখন কেউ অনিচ্ছাকৃতভাবে বা উদাসীনতার কারণে বৈধ অর্থই অপ্রদর্শিত হয়ে গেছে, এটি একটি বিষয়। আরেকজনের অবৈধ অর্থ সেটিও অপ্রদর্শিত হয়েছে। সবই যদি অপ্রদর্শিতের কাতারে ফেলে দেই, মানে সেই জায়গায় উৎসের যখনই প্রশ্ন করা হবে তখন তো আসলে এটা আইডেন্টিফাই করা যাবে। আপনার কাছে কি মনে হয়? আমি সেটাই বলছিলাম, অপ্রদর্শিত অর্থ যদি আমাদের মূল স্রোতধারা থেকে যদি আমরা বিলুপ্ত করতে চাই, প্রথমত অপ্রদর্শিত অর্থের উৎসকে থামাতে হবে। এরপরে যদি কোনো কারণে, সেটা আপনার কোনো বৈধ কারণে হোক বা অবৈধ কারণে হোক বা কোনো মানে কি বলবো, দুর্নীতির মাধ্যমে হোক বা দুর্নীতি ছাড়া হোক, অপ্রদর্শিত অর্থ যদি অর্থনীতিতে থাকে তাহলে এটাকে অবশ্যই মূল ধারায় নিয়ে আসতে হবে। কিন্তু এর মাধ্যমে অপ্রদূষিত অর্থকে এনকারেজ করা হবে সেটা না, কারণ অপ্রদূষিত অর্থ যেন সমাজে না থাকে সেটা তো আপনি একদিনে তো নির্মূল করতে পারবেন না। কোনো একটা জায়গা থেকে আপনার উৎসটাকে চেপে ধরতে হবে। রাইট। সেই উৎসটাকে চেপে ধরার পরে যে অপ্রদূষিত অর্থটুকু আছে সেটুকু মূল স্রোতে আপনি আনার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেই পারেন, কিন্তু আলটিমেটলি এই বিতর্ক থেকে উঠে আসতে হলে অপ্রদূষিত অর্থের উৎসকে নির্মূল করতে হবে। আপনি যখন বিনিয়োগ করার সুযোগ দিবেন, সাথে আবার কোশ্চেন করবেন এটা আপনি কোত্থেকে পেয়েছেন, তখন তো আসলে বিনিয়োগ হবে না। কারণ যিনি ধরেন টিউশনি করে অপ্রদূষিত অর্থ তৈরি করেছেন উনিও বিনিয়োগ করবে না, আবার যিনি দুর্নীতি করে অর্থ তৈরি করেছেন উনিও বিনিয়োগ করবে না, কোনোটাই তো আপনার আসবে না। যখন আপনি বিনিয়োগের সুযোগ দিবেন তখন ওই ট্যাক্স একটা নির্ধারণ করে বিনিয়োগের সুযোগ দিবেন। কিন্তু আমি আবারও বলবো, এটার উৎসকে নির্মূল করতে না পারলে এই টাকা আমাদের জন্য সবসময় একটা ঝামেলার কারণ হয়ে দাঁড়াবে। কারণ এই টাকা অনেক সময় দেশের বাইরে চলে যাবে, এই টাকা অনেক সময় মূল স্রোতে থাকবে না, যেটা মানুষের যেই আমাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করা বা ডিসপারিটি, মানে মানুষের মানুষের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য, আমাদের দেশে মনে হয় বৈষম্যটা অনেক অনেক বেশি। যে যিনি ধনী উনি এতই ধনী যে উনার অ্যাপার্টমেন্ট একটা কেন 100টা কিনতেও গায়ে লাগে না, আবার যিনি পারেন না উনি সারা জীবনের সঞ্চয় দিয়ে তার আত্মীয় স্বজন ভাই বোনের সবকিছু সাপোর্ট নিয়েও হয়তো একটাই কিনতে পারেন না। এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য আসলে অপ্রত্যাশিত অর্থগুলা অবশ্যই মূল স্রোতে আসা উচিত। তবে এই বিনিয়োগ কোথায় দেওয়া হবে, আবাসন খাতে না কোথায় দেওয়া হবে, সেই বিষয়গুলা বিবেচনার বিষয় অবশ্যই আছে। কারণ আমাদের আবাসন খাতের এখনো যে মূল্য, এখনো যেই নানাবিধ কারণে এখনো যে অ্যাপার্টমেন্টের দাম, সেটা মধ্যবিত্ত নাগালের সবসময় বাইরে। তো সেই জন্য এছাড়াও তো আমাদের অর্থনীতির অনেক ধারা আছে, অনেক নিয়ম আছে, সব জায়গায় অপ্রদূষিত অর্থগুলো বিনিয়োগের সুযোগ দেওয়া উচিত। তবে মানে অপ্রদূষিত অর্থের উৎসটা কি, কেউ কি আপনাকে স্বীকার করবে যে এটা কোন উৎস থেকে আসছে? যখন এটা অপ্রদূষিত, আর আমরা একটা টার্ম তো ইউজ করি যে কালো টাকা, যখনই আপনি বলবেন কালো টাকা, তখন ওনার এটা যদি হয় মানে কোনো ধরেন উনি একটা ফর্মাল জব করেন যেটা উনি ট্যাক্সে দেখান, আবার উনি একটা পার্ট টাইম রাতের বেলায় কোনো একটা কাজ করেন যেটা থেকে উনি কিছু ইনকাম করেন, এটা হতে পারে কুটির শিল্প বা কোনো কিছু, সেই টাকাটা তো উনি মূল স্রোতের মধ্যে প্রদর্শিত হচ্ছে না। তো এইটাকেও, হ্যাঁ, অপ্রদূষিত অর্থের বিনিয়োগের সুযোগের মাধ্যমে আপনি যেমন বলছেন যে দুর্নীতির টাকাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, দুর্নীতি ছাড়া যেই টাকাটা ইনকাম হচ্ছে, যদি অপ্রদূষিত অর্থ বিনিয়োগের সুযোগ না দেন তাহলে তো সেই টাকাটাও আপনার মূল স্রোতে আসবে না, কোনোটাই তো আপনার আসবে না। তো সবকিছু মিলিয়ে আমাদের এবারের বাজেটে শুধু এই অপ্রদূষিত অর্থের বিষয়ে না, এমনিতেই কোনো ওই যে রেজিস্ট্রেশনের খরচ কমানো বা যেই কারণে আবাসন এখনো মধ্যবিত্তের নাগালের বাইরে, সেই বিষয়গুলো আসলে অ্যাড্রেস হয়নি। শুধু এই কালো টাকা সাদা টাকা বা প্রদর্শিত অপ্রদূষিত অর্থ দিয়েই কিন্তু আমাদের রিয়েল এস্টেট চলবে না। তো এটার মধ্যে আরো অনেক মেকানিজম আছে যেটা মানুষের নাগালের মধ্যে আনতে হবে। এটার রেজিস্ট্রেশন খরচ এবং সেকেন্ডারি মার্কেটে যখন দ্বিতীয়বার একটা অ্যাপার্টমেন্ট বিক্রি হবে তার রেজিস্ট্রেশন খরচ কতটুকু কমালে এই ব্যবসাটাকে মানুষের নাগালের মধ্যে আনা যায়, কি কি কারণে আমাদের এই দামগুলো বেড়েছে। আমরা অপ্রদূষিত অর্থ নিয়ে আছি, কিন্তু বিগত 2-3 বছরে যে অ্যাপার্টমেন্টের যে নির্মাণ ব্যয় যেই হারে বেড়েছে, এটা কিভাবে মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে? তো এই নির্মাণ ব্যয় কমানোর জন্য যেই র মেটেরিয়াল গুলো আছে, এই দামগুলা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? যারা এটা বিজনেস করেন তারা তো লস দিয়ে বিজনেস করবেন না। ডলারের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন কারণে আমাদের যে নির্মাণ
যে সামগ্রীর যে দামটা বেড়েছে, এটা আসলে অত্যধিক বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছরে। একই সাথে জমির মূল্য সেটাও দিন দিন বেড়েই যাচ্ছে। তাহলে আমাদের দেশের কত পার্সেন্ট মানুষ, আপনি বিবেচনা করে দেখেন যে ঢাকা শহরে ভবন আছে কতগুলো, এবং এইটার যে পরিমাণ ভবন আছে আসলে জনসংখ্যা কতগুলো। আমাদের কত মানুষ এখনো রেন্টাল অ্যাকোমোডেশনে আছেন, নিজের বাড়ি বলে সারা জীবনে কষ্ট করেও কোনো একটা নিজের বাড়ি করতে পারছে না। আগে বাড়ি বলতে জমির সাথে বাড়ি ছিল, এখন আমরা অ্যাপার্টমেন্ট চিন্তা করি, ফ্ল্যাট চিন্তা করি, কিন্তু সেই ফ্ল্যাটের নাগালও পাচ্ছেন না। তাহলে আমি কি ব্যবস্থা নিচ্ছি, বাজেটে আমার কি দিক নির্দেশনা আছে যার কারণে আগামী 1 বছরে মধ্যবিত্ত হাতের নাগালে অ্যাপার্টমেন্ট পাবেন? আমি সেরকম কোনো কিছু আসলে বাজেটে খুঁজে পাইনি। জি, অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও আমি আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব এমদাদুল হক, আমরা আলাপ করছিলাম এই যে মধ্যবিত্তের নাগালে আনার বিষয়ে। আপনি বলছিলেন যে যারা কালো টাকার মালিক কিংবা কালো টাকা সুযোগ দেয়া সেটি একটি বিষয়, কিন্তু মধ্যবিত্তের নাগালে আনার জন্য যেই সব সুযোগ সুবিধার কথা বলছেন সেই জায়গা থেকে তো আমরা যথেষ্ট দূরে আছি। সেটিকে বাস্তবায়নের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করব। ধন্যবাদ আপনাকে আরেকবার। দেখেন, আমরা ফ্ল্যাটের যদি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যদি ফ্ল্যাটের কথা বলতে হয়, তাহলে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রয়েছে, আমি আপনার মাধ্যমে বলতে চাই। একটা জিনিস দেখেন, আমি গত 2 বছর আগের কথা যদি আপনাকে বলি, 2 বছর আগে আমাদের রডের দাম ছিল ধরেন 50, 52, 53 হাজার টাকা টন। ঠিক আজকের কথা দেখেন, 2 বছরের মধ্যে এটার টোন আসছে 1 লক্ষ প্লাস, ডবল। সেখানে যদি রডের দাম বাড়ে, সিমেন্টের দাম বাড়ে, টাইলসের দাম বাড়ে, ক্যাবেলের দাম বাড়ে, সব কিছুর দাম যদি বাড়ে, আলটিমেটলি সব বাড়া যোগ করে করে আমাদের একটা ফ্ল্যাটকে দাঁড় করাতে লাগলে 270 রকম জিনিস প্রত্যক্ষ পরোক্ষভাবে সেটেলমেন্ট করলে একটা ফ্ল্যাট ইউজেবল পর্যায়ে আসে। তাহলে অটোমেটিক ফ্ল্যাটের দামগুলো বেড়ে যাচ্ছে। তাহলে যদি আপনি এক কথায় আমাকে বলতে হয় যে এই দামটা যদি কমাইতে হয়, তাহলে ফার্স্টে আমাদের দরকার দ্রব্যমূল্য যেটা নিয়ন্ত্রণহীন, আমি এভাবেই কথাটা বলবো, সেই জায়গা থেকে কিছুটা কমাই নিয়ে আসতে হবে দ্রব্যমূল্য, মানে র ম্যাটেরিয়ালসের দাম, তাহলে এটার একটা দাম কমবে। সেকেন্ড থিং হলো যে ব্যাংক ইন্টারেস্ট। কিছুদিন আগে আপনি জানেন গত বছরও আমাদের একটা সিঙ্গেল ডিজিটে ছিল, যারা ফ্ল্যাট কিনতো এবং যারা আমরা বানাইছি, আমরা 19% সিঙ্গেল ডিজিটে আমাদের লোন ছিল, সেখানে একটা কস্টিং আমাদের কম ছিল। এখন সেইটা কিন্তু অটোমেটিক রাইট নাও কিন্তু 13.5, 13.75 হয়ে গেছে, এবং উইথিন হয়তো আরও একটু বাড়তে পারে। তো এই যে একটা বড় মানে ইন্টারেস্ট বেড়ে গেল, তাহলে এইটি ইম্প্যাক্ট কিন্তু আলটিমেটলি ফ্ল্যাটের উপর পড়বে। তাহলে এই জায়গায় যদি কমাই আনা হয় সিঙ্গেল ডিজিটে, তাহলে কিন্তু দামটা কমবে। তাহলে আমি একটু বললাম ওই দাম কমানো, একটা এই দাম। সেকেন্ড থিং হলো যে আরেকটা জিনিস আপনাকে আমি সুনির্দিষ্ট বলতে চাই, যদি রেজিস্ট্রেশন কষ্ট কমাই তাহলে লোকজন ফ্ল্যাটের রেজিস্ট্রির দিকে আগ্রহ বাড়াবে। আরেকটা জিনিস দেখেন, আমরা যে কালো টাকা বা অপদৃশ্যত কথা বলতেছি, এটা ইনডাইরেক্টলি কিছুটা আমাদের টেকনিক্যাল কারণে হয়ে যাচ্ছে। যেমন আপনি একটা গ্রাম থেকে জমি বিক্রি করেন 50 লক্ষ টাকা, আপনার বাপের জমি বা আপনার ফ্যামিলির জমি, ওই জমি রেজিস্ট্রেশন দলিল মূল্য 10 লক্ষ টাকা, আপনি রেজিস্ট্রি করে দিয়ে আসলেন, টাকা তো আপনি পাইলেন 50 লাখই, আপনার এই 40 লাখ টাকা তো ব্ল্যাক হয়ে গেল। এটা তো আপনার বাপের জমি বিক্রি করে আপনি নিয়ে আসলেন। তাহলে সিস্টেমগত কারণে কিন্তু আপনার জমি ইনহেরিটেন্স পাওয়ার সম্পত্তি বিক্রি করলেন, যেটা পুরোটাই হোয়াইট টাকা, কিন্তু সিস্টেমের কারণে এটা হয়ে যাচ্ছে কালো টাকা হয়ে যাচ্ছে। এখানে যদি কেন আপনি 10 লক্ষ টাকা দলিল মূল্য করছেন? শুধু রেজিস্ট্রেশন কস্ট কমানোর জন্য। যদি রেজিস্ট্রেশন কস্টটা যদি আপনার কম থাকতো, তাহলে কিন্তু আপনি বলতেন যে 50 লাখ টাকাই করেন, যে টাকা জমিটা বিক্রি করলেন সেই টাকাই করেন। আলটিমেটলি টাকাটা কিন্তু পুরোটাই গভর্নমেন্ট বৈধ চ্যানেলে চলে আসতো, এটা আপনার হোয়াইট টাকা হয়ে যেত। এটা সিস্টেমগত, এটা খুব দ্রুত এই জায়গায় পদক্ষেপ নেওয়া দরকার। পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, আমাদের ভ্যাট ট্যাক্সের যে ব্যাপার আছে, ভ্যাটের ব্যাপারে আমরা এটা নিয়ে খুব এখন একটু বিব্রতর অবস্থা পড়ে যাচ্ছি। যে আমরা গতকালকে বলেছি যে ভ্যাটের জন্য আমাদের মানে টিডিএস কাটতে বলতেছে। তো টিডিএস সিমেন্ট, রড, সিমেন্ট, আমরা যেগুলো মোটা দাগের জিনিসপাতি কিনে সেগুলো কেনা সম্ভব। কিছু কিছু জায়গায় এখন আমাদের বলা হচ্ছে এভাবে যে শ্রমিকদের উপরেও টিডিএসের জন্য বলা হচ্ছে যে আপনার অল কস্টের উপরে। তো আমাদের একটা একজন লেবারের উপরে কিন্তু এটা কাটা আমাদের কিন্তু সম্ভব না। তো এখানেও আমরা একটা বিড়ম্বনা পড়ছি। এটাও যদি একটু কমা নিয়ে আসা হতো এই খাতের জন্য। কারণ দেখেন, একটা ফ্ল্যাট বা একটা মাথা গোজার ঠাই, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মৌলিক একটা চাহিদা, এতে প্রত্যেকটা মানুষের দরকার। বিশেষ করে ঢাকাতে যারা আমরা থাকি, তারা প্রত্যেকে কিন্তু চায় নিজের একটা ছোট হোক বড় হোক ফ্ল্যাট হোক। তো এইভাবে
মানুষ আশা করে, এবং আমরাও কিন্তু কম টাকার মধ্যে করেছি। আমি আমার নিজের কোম্পানিতে বলতে পারি, আমি 2 বছর আগে আমরা 4,000 4,500 টাকা 4200 টাকা স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রি করছি, আমরা নিজে করছি। তো সেই কস্টিংটা ছিল আমাদের কম। তো 4,000 টাকা হলে একটা 1,1200 স্কোয়ার ফিট মানুষ 50-60 লক্ষ টাকা দিয়ে একটা মোটামুটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্য মানুষের পক্ষে সম্ভব ছিল। এখন সেই কস্টিংটা যখন আমার 4-এর জায়গায় 6,000 হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি সেই ফ্ল্যাটের দাম তো এখন নাগালের বাইরেই চলে যাবে। তো এই জায়গা থেকে যদি কমে আসে, এটা কমানো সম্ভব। রাইট নাও যদি আমাদের গভর্নমেন্ট একটা থোক বরাদ্দ দেয় স্পেসিফিক প্রান্ধন হিসাবে, যে জাস্ট রিয়েল এস্টেট সেকশনের জন্য একটা থোক বরাদ্দ থাকলো, যেটা কিনা অল্প সুদে শুধুমাত্র আবাসন ব্যবসায়ীরা এই লোনটা পাবে, এবং শুধুমাত্র আবাসন ব্যবসা বিল্ডিং নির্মাণের কাজে এই জিনিসটা পাবে। কিছুটা প্রণোদনা টাইপের আমি বলতে চাচ্ছি, প্রণোদনা ঠিক আমি বলতেছি না, এটা আমাদের ঋণই দেওয়া হোক, বাট একটা আলাদা একটা থোক বরাদ্দ দেওয়া হোক, যেটা শুধু বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে এই লোনটা হবে এবং এটার ইন্টারেস্ট কম হবে। তাহলে কিন্তু এটা কিন্তু গভর্নমেন্ট ন্যাশনাল যে ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্ট, এটা কিন্তু এস্টাবলিশ করা সম্ভব। তাহলে আমরা তো কস্টিং কমাই ফেলতে পারবো, আমরা একটা নিশ্চিন্তে করতে পারবো। আরেকটা জিনিস হলো যে এই মানুষকে উৎসাহ দিতে হবে, মানে যে আপনারা বিল্ডিংয়ে যদি কেনেন তাহলে আমরা এই টাকাটা সহজ শর্তে লোন দেবো, একটু লং টার্ম। যে আমরা ব্যাঙ্কগুলা কিছুটা উদারনতি ছিল গত বছরও, অনেক ব্যাংক আমাদের ফোন করে বলতো, অনেক অফিস আপনার ফ্ল্যাট কিনতে গেলে যে আপনারা ফ্ল্যাট কেনার খেলতেন। এখন কিন্তু আবার দেখেন ব্যাংক কিন্তু উদারনীতির জায়গায় আমি বলবো কঠিন নীতিতে অবস্থান করেছে, সংকুচিত, এখন কনজারভেটিভ হয়ে গেছে। এখন লোনের ক্ষেত্রে কিন্তু দেখেন যে আপনার যে পরিমাণে শর্ত সাপেক্ষে দিয়েছে, আলটিমেটলি আপনার কিন্তু সেই ফ্ল্যাটটা কিনা সহজ হচ্ছে না। আমরা যদি বিক্রিও বেশি করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফ্ল্যাটের রেট কিন্তু কিছুটা কমানো সম্ভব। কারণ আমাদের ব্যাপারে কি কিছু বলবেন কি? সেকেন্ডারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। এটা আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। সেকেন্ডারি মার্কেট যদি হয়, সেখানেও কিন্তু অনেক মানুষ থাকে যারা নতুন ফ্ল্যাট নিতে পারে না, তারা একটু চেষ্টা করে যে একটু পুরাতন ফ্ল্যাটও যদি একটা কিনতে পারি, ইউজড ফ্ল্যাট। সেখানে অনেক যারা একটু টাকা পয়সা আছে, একটু হাই অ্যাম্বিশিয়াস, তারা হয়তো কিছুদিন একটা ফ্ল্যাটে থেকে তারা আর একটা বড় ফ্ল্যাটে চলে যায়, এই ফ্ল্যাটটা বিক্রি করতে চায়। কিন্তু এখানে একটা বড় ধরনের একটা বাধা আছে। সে বাধাটাই দেখেন, সেকেন্ডারি মার্কেটের রেজিস্ট্রেশন কিন্তু সেম খরচ। এটা কিন্তু খুবই আমাদের, আমি বলবো একটু আত্মঘাতী আমাদের ডিসিশন। আমার থিঙ্কিং থেকে যদি বলেন কেন, আপনি যখন একটা গাড়ি, আপনার গাড়িটি যখন রেজিস্ট্রেশন করছেন, নতুন গাড়ি, তখন তো সাপোজ 1.5 লক্ষ টাকা রাখছে আপনার রেজিস্ট্রেশন করে নাম্বার প্লেট পাইতে। ওই গাড়িটা যখন আমি কিনতেছি, আমার কিন্তু আর প্রথমে যে গেন ট্যাক্সটা সেটা কিন্তু আর লাগতেছে না, রেজিস্ট্রেশন কষ্ট লাগতেছে না। আমি নামমাত্র ট্রান্সফার ফি দিয়ে অল্প টাকা দিয়ে কিন্তু আমি গাড়িটা নিতে পারছি। গাড়ি কিন্তু একটা সম্পত্তি, বড় সম্পত্তি। ধরেন একটা গাড়ির দাম 2 কোটি টাকা, সেটাও কিন্তু একটা ফ্ল্যাট যদি 50 লাখ টাকার ফ্ল্যাটও যদি আমি কিনেছি যে টাকা দিই, যখন আপনি আমার কাছ থেকে সেখানে কিন্তু আপনার সেম টাকাই দিয়ে আবার স্টেকও লাগতেছে। এটাও কিন্তু একটা আমাদের জন্য বাধা। যদি এই জায়গাটায় যদি 5% বা 4% যদি আপনি সুযোগটা দিতেন, তাহলে কিন্তু র্যান্ডাম পুরাতন ফ্ল্যাটে একটা কিন্তু একটা বিক্রির একটা প্রচলন থাকতো, এবং কিছু ইনভেস্ট এখানে হতো। কিছু মানুষ আছে যারা অন্য ব্যবসা করতে চায় না বা অন্য ব্যবসা করতে পারে না, তারা মনে করে একটা সেফ জোনে বিজনেস করবো, একটা সেফ ইনভেস্টমেন্টে যাবো। তো ঠিক আছে, আমি ওইদিকে যাবো না, আমি ইন্ডাস্ট্রিতে দিতে পারবো না, আমি নতুন করে তৈরি করতে পারবো না, আমার এখানে ঝুঁকি আছে, আমার এটা মার্কেটে চলবে কিনা, অনেকগুলো চ্যালেঞ্জ থাকে। তারা মনে করে ঠিক আছে, আমি 5টা পুরাতন ফ্ল্যাট কিনবো, আমি কিছুদিন পর 5টা ফ্ল্যাট বিক্রি করবো। যদি এই জায়গায় সহজ হতো, তাহলে অনেকগুলো টাকা কিন্তু এই চ্যানেলেও আবার ইনভেস্টমেন্ট হয়ে যেত, এবং কিছুটা সাধারণ মানুষের জন্য অনেক উপকার হইতো এবং কেনার জন্য আগ্রহ জন্মাতো। সুতরাং সেকেন্ডারি মার্কেট সারা ওয়ার্ল্ডে কিন্তু আছে, এটা কিন্তু একটা বড় বিগ মার্কেট এবং অনেক সম্ভাবনাময় একটা মার্কেট। আমি একজন এই ব্যবসায়ীর সাথে সংশ্লিষ্ট মনে করি, আমরা নিজের উৎসাহ দিই। কিন্তু সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু আমরা কিন্তু বাজেটে কিন্তু বলছি, যদি কোনোভাবে সেকেন্ডারি মার্কেটটাকে যদি একটু এনকারেজ করে, যদি সেকেন্ড রেজিস্ট্রেশন, কারণ আপনি তো একবার রেজিস্ট্রেশন ট্রাক্ট পেয়ে গেছেন, আবার সেকেন্ড পুরাতন ফ্ল্যাট থেকে আমি যখন আপনি আমার কাছে কিনছেন, আপনি ওই সেম টাকায় আবার নিচ্ছে, আপনি যখন আরেকজনের কাছে বিক্রি করবেন তার কাছে সেম টাকা, তাহলে আপনি বলেন আমাকে যে এক ফ্ল্যাট রেজিস্ট্রেশন কষ্ট আপনার কয় বের নিলেন, কত বের নিলেন। তো এই জায়গায় একটু সহনীয় হলে আমার মনে হয় আস্তে আস্তে এটা একটা যদি এই বাজেটে যদি একটু রিভাইজ করে যদি এইগুলা ইনভলভমেন্ট করা যায়, আমার মনে হয় কিছুটা স্বস্তির জায়গায় হয়তো আমরা থাকতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আমরা জনাব মাসুদুল আলমের কাছে যাব। জনাব মাসুদুল আলম, এগুলি সবগুলি যৌক্তিক দাবি, এগুলি অনেকদিন যাবৎ করে আসছেন ওনারা, আমরাও সমর্থন করি। এখন আমাদের রডের দাম কমাতে হলে আমাদের যেটা বললেন ওনারা 50-60 হাজার টাকা ছিল 3-4 বছর আগেও, এইটা করোনার পর থেকে বাড়তে বাড়তে ডলারের দাম ছিল তখন 80 থেকে 85 টাকা, আজকে 120 টাকা, 40% দাম বেড়ে গেছে। 1 লাখ টাকা কিন্তু শুধু ডলারই বাড়ছে। বিদ্যুতের দাম, গ্যাসের দাম, সবকিছু মিলায় এইটা এখন যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে না। এখন ডিমান্ড কম বলে আমরা কস্ট অ্যাডজাস্ট করতে পারতেছি। ডিমান্ড যখন বাড়বে তখন এই প্রাইসটা কিন্তু 1 লাখ টাকার উপরে চলে যাবে।
এই লেটেস্ট যে ডলার দামটা বাড়লো, বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়লো, এখানে প্রায় 7,000 টাকা দাম বাড়লো, কিন্তু মার্কেটে কিন্তু সেই দামটা বাড়েনি। এখন বাড়েনি মানে মার্কেটে ডিমান্ড না থাকলে তো দাম বাড়ানো যায় না। যদি আজকে আমাদের এখানে এতগুলি প্রতিষ্ঠান না থেকে যদি 2টা 4টা 5টা প্রতিষ্ঠান থাকতো, তাহলে কিন্তু রাতারাতি দাম বেড়ে যেত। যেমন আমাদের ফেরো অ্যালয়, যেটা সিলিকো ম্যাঙ্গানিজ, যেটা আমরা ইম্পোর্ট করে আনি, জি, আর আমাদের দেশে একটা মাত্র প্রতিষ্ঠান তৈরি করে, উনি একদিনে 30,000 টাকা দাম বাড়াই দিচ্ছে। তার কারণ সেটার বিকল্প আর কিছু নাই। আমি আমদানি করে আনতে হলে আমার তার থেকে আরো 5,000 টাকা বেশি লাগবে, এই জন্য উনি বাড়াই দিচ্ছে। কিন্তু আমরা কিন্তু সেটা পারতেছি না। আমাদের অনেকগুলি প্রতিষ্ঠান আছে, সবার একরকম ক্যাপাসিটি নাই। লস হইলেও তার প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তার ডেইলি বিক্রি করতে হবে, ইন্ডাস্ট্রি চালু রাখতে হবে। ইন্ডাস্ট্রি করাটা যে কি একটা কষ্টের ব্যাপার, এটা যারা ইন্ডাস্ট্রিতে আছেন তারা জানেন, তারা বুঝতেছে। তো আজকে আমাদের বিদ্যুতের দাম, গ্যাসের দাম, এই ইউটিলিটি যদি না থাকে, তাহলে কোনো এমপ্লয়মেন্ট, ইনভেস্টমেন্ট তো আসবে না এখানে। কি করে আসবে? এই 21টি জেলায় যে ডেভেলপমেন্ট হওয়ার কথা পদ্মা ব্রিজের পরে, সেখানে যদি ইউটিলিটি না থাকে, গ্যাস বিদ্যুৎ না থাকে, সেখানে নতুন করে কাজ হবে কি করে? এইখানে ব্যাংক আমাদের ফাইন্যান্স করতে পারতেছে না, ব্যাংকের কাছে টাকা নাই। সরকারের বাজেটে যদি হয় ব্যাংক নির্ভর, তাহলে আমাদের টাকা দিবে কোত্থেকে? ব্যাংকের তো সবচেয়ে সিকিউর জায়গা হলো সরকার। সরকারকে যদি একটু দিয়ে ব্যবসা করতে পারে, তাহলে প্রাইভেট সেক্টরে কেন দিবে? এই জিনিসগুলি বাজেটে সংস্কার হওয়া দরকার, সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া দরকার। আমাদের তেলে ভর্তুকি দেওয়া হচ্ছে, তার প্রাইস সমন্বয় করা হচ্ছে, আরে ওখানে তো 40% ট্যাক্সই দিচ্ছেন, এইগুলি তো আমাদের কাছ থেকে নিচ্ছেন, তাহলে ভর্তুকির কথা আসলো কোত্থেকে? সবগুলি কোম্পানি, গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, সবাই প্রফিট শেয়ার ভাগ করে নিচ্ছে, আর দিন প্রতিদিন আমাদের উপরে মূল্য বাড়ানো হচ্ছে, মূল্যের চাপ আসতেছে। ওই ক্যাপাসিটি চার্জ দিতে দিতে এটার মূল্য বাড়তে বাড়তে আমাদের উপরেই তো চাপতেছে, সকলের উপরেই চাপতেছে। এইটা হতদরিদ্র মানুষ থেকে আজকে যত বড় ধনী লোকই হোক, সবার উপরেই এটা চাপতেছে। তো এইগুলি এখন সময়ের দাবি, এগুলি সংস্কার করতে হবে। এগুলি কিভাবে কারেকশন হবে? এক সময়ের প্রয়োজনে প্রধানমন্ত্রী কুইক রেন্টাল পাওয়ার নিয়ে এসেছিলেন, তখন আমাদের একেবারেই বাতি নেই, বাতি জ্বালানোর জন্য এসেছে। আজকে কিন্তু আমার এই বাতি দিয়ে আমাকে এমপ্লয়মেন্ট করতে হবে, এটা বাতি জ্বালিয়ে লাভ করতে হবে আমার প্রতিষ্ঠান জ্বালিয়ে। তো সেই জিনিসটাতে এখন আমার কস্ট এফেক্টিভ হইতে হবে। এই জন্য রাইট। এখন এইগুলি থেকে ঘুরে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ, আমাদের শেষ করতে হবে। এই লোকসানটা বন্ধ করা যায়। এই ভ্যাট ট্যাক্সের যেগুলি আছে, আমাদের করের বোঝা না বাড়িয়ে কমিয়ে পরিধি বাড়ান। আমাদের জি, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। যারা মাসুদুল আলম, চমৎকার আলোচনা হচ্ছিল। আমরা সবার স্বল্পতার জন্য এই আলোচনা আর এগিয়ে নিতে পারছি না। আমরা যাব জনাব রফিকুজ্জামান ভূঁইয়া আপনার কাছে। শেষ করবেন আপনি যে বিষয়টি দিয়ে, যে আর কি কি প্রণোদনাবলী বা প্রস্তাবনাবলী সেটি থাকলে মনে হয় আপনার স্পেসিফিক যে খাত, সিরামিক খাত, কারণ এর সাথে তো আবাসন খাতও জড়িত, সেই জায়গাটা আরও বেশি একটু গতিশীল হতো বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ। সিরামিক খাত টোটালি আমদানি নির্ভর, অ্যারাউন্ড 90% ইম্পোর্ট র মেটেরিয়ালস দিয়ে চলে। আজকে আপনারা জানেন এলসি স্বল্পতার জন্য র মেটেরিয়ালস ইম্পোর্ট করা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, এলসি পাওয়া যাচ্ছে না অ্যাজ পার রিকোয়ারমেন্টস। এই জন্য সিরামিক সেক্টর, বাংলাদেশের যে ডিমান্ডের 85% সিরামিক লোকাল ম্যানুফ্যাকচারার মিট করে, 15% আমাদের ইম্পোর্ট করতে হয়। আজ থেকে এক যুগ পূর্বে এটা রিভার্স ছিল, যেটা 15 ছিল আমাদের বাইরে থেকে টোটালটা ইম্পোর্ট করা হতো। আজকে এটা দেখেন লোকাল সিরামিক ইন্ডাস্ট্রিগুলো এটা টোটালি চেঞ্জ করে ফেলছে সিনারিও। আর সিরামিক আজকে বাজেটে আমাদের কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা বলতে পারি এটাকে। এটার জন্য আমাদের যে 15% এসডি সাপ্লিমেন্টারি ডিউটি, এটা যদি প্রত্যাহার করা হয় তাহলে এই সেক্টর আর বুম করতে পারে, কারণ এটা আর এখন লাক্সারিয়াস প্রোডাক্ট নয়। রাইট। এবং কোনো প্রণোদনার কথা কি আপনারা প্রস্তাব করেছিলেন? হ্যাঁ, আমি বলতেছি, আমি ওয়ান বাই ওয়ান আসছি। আর তারপর যেটা আমাদের সিরামিকের র মেটেরিয়ালস ইম্পোর্টের স্টেজে ডিউটি হ্রাস করতে হবে। তারপর ওই আমাদের একটা মেন উপাদান ক্লে জাতীয় মেটেরিয়ালস যেটা আছে, বল ক্লে, চায়না ক্লে, এটার মধ্যে প্রায় 30 থেকে 35% আর্দ্রতা থাকে মাটির মধ্যে, যেটা ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। ওইটার আমাদের ডিউটি ট্যাক্সেস দিতে হয় 100%-এর উপর। আমরা এটা এনবিআর চেয়ারম্যান সাহেবের কাছে প্রস্তাবনা ছিল আমাদের, যেটা 35% বাদ দিয়ে 65% উপরে ডিউটি ট্যাক্সেস অ্যাসেসমেন্ট করার জন্য, অ্যাসেসমেন্ট ভ্যালু যেন 65% 65% মধ্যে করা হয়।
তারপর সিরামিক সেক্টরের যে এক্সপোর্ট, আমরা যেটা এক্সপোর্ট করা খুব ডিফিকাল্টিস ফেস করি ইউরোপ, আমেরিকা, অন্যান্য দেশে, যেটা হলো চায়না এবং ইন্ডিয়া ভেরি লো কস্টে প্রাইস দিতে পারে। এই জন্য সিরামিক সেক্টর এক্সপোর্টের ক্ষেত্রে আমরা 20% ইনসেন্টিভ চাচ্ছিলাম, গভর্নমেন্টের কাছে আগে প্রস্তাবনা ছিল। তারপর সিরামিক সেক্টরে যেই আমাদের যে গ্যাস, আমাদের মেইন উপাদান হচ্ছে ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস আমরা পাচ্ছি না বলেই চলে। আমাদের 2.5 টাইমস ন্যাশনাল গ্যাস ইনক্রিজ করা হয়েছে গত বছর। আমরা শুনছি সামনে আরও এটা বাড়ানো হবে। যদি বাড়ানো হয় আমরা কিন্তু গ্যাস বিল নিয়মিত দিয়ে যাচ্ছি। যখন প্রেশার কম থাকে ন্যাচারাল গ্যাসের, তখন বিল কিন্তু কম আসে না, বিল ঠিকই আমাদের দিয়ে যেতে হয়। এই জন্য কিন্তু আপনারা ওটাকে ইউটিলাইজ করতে পারি না। এবং সিরামিক সেক্টর একটি প্রসেস ইন্ডাস্ট্রি, এখানে যদি একবার বন্ধ হয় ইন্ডাস্ট্রি, এটা আবার নর্মাল প্রসেসে আসতে লাগে 24 to 36 আওয়ার্স পরে রেগুলার প্রসেস আসে, কারণ এখানে 1200 ডিগ্রি টেম্পারেচার ফায়ারিং করা হয় প্রাইসে। এই জন্য এটা ন্যাচারাল গ্যাস নিশ্চিত করতে হবে। তারপর এই সেক্টরকে বাঁচিয়ে রাখার স্বার্থে তারপরে এখানে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য, দক্ষ জনশক্তির জন্য গভর্নমেন্টকে সহায়তা করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আরও হয়তো প্রস্তাবনা রয়েছে, আমরা সময় স্বল্পতার জন্য আর এগিয়ে নিতে পারছি না। জনাব আরিফুল ইসলামকে দিয়ে আমরা শেষ করবো। ডক্টর আরিফুল ইসলাম, শেষ করব, কনক্লুডিং রিমার্কস। জি, আপনার বক্তব্য দিয়ে শেষ করব। আবাসন খাতে বাজেটের বিষয়টি যেটি আমরা বলছিলাম। আমি ইতিমধ্যে বলেছি, আবাসন খাতে আসলে মধ্যবিত্তের আবাসনের জন্য আসলে তেমন কোনো সুবিধাই নেই। প্রথমত আমাদের মধ্যবিত্তকে, আমাদের ইনকাম লেভেল গুলাকে ডিফাইন করারই সুযোগ নেই। কারণ এই যে আপনি কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম যে অপ্রদর্শিত অর্থ, মানুষের ইনকাম দুই রকমের, একটা হচ্ছে প্রদর্শিত, একটা অপ্রদর্শিত। তাহলে আমাদের সমগ্র জনগণকে আমরা কোনো ইনকাম ব্র্যাকেটে ফেলতে পারছি না। তখন কে কোন ক্যাটাগরিতে আছে, কে নিম্নবিত্ত, কে মধ্যবিত্ত, কে উচ্চ মধ্যবিত্ত, আবার কে উচ্চবিত্ত, এই ক্যাটাগরিতে যখন আমি ফেলতে পারবো না, তখন অ্যাফোর্ডেবল হাউজিং আমি কিভাবে দিব? কারণ যার বেশি প্রয়োজন তাকে সুবিধা দিব বেশি, যার কম প্রয়োজন তাকে কম সুবিধা দিব, আর যার সুবিধার দরকার নেই তাহলে তাকে কোনো সুবিধা দিব না। এইভাবে যদি আমরা না করতে পারি তাহলে ইকুইটি আসবে না, এবং সকলের জন্য আবাসন বা মধ্যবিত্তর জন্য আবাসন হবে না, অ্যাফোর্ডেবল হাউজিং বলে কোনো কিছু থাকবে না। তো এই অ্যাফোর্ডেবল হাউজিং আসলে সরকারকেই করতে হবে। তো সেই রিফ্লেকশন এই বাজেটে নেই, এবং আমাদের বিগত দিনের বাজেটেও ছিল না। এখনো আমরা অ্যাফোর্ডেবিলিটির সংজ্ঞা নির্ধারণ করতে পারিনি, আমাদের ইনকাম লেভেলকে কোনো ব্র্যাকেটে আনতে পারিনি, এবং আমাদের আবাসনের যে সামগ্রিক প্রক্রিয়া সেটাকে উন্নত করতে পারিনি। শুধুমাত্র আবাসন ব্যবসা ব্যবসায়িক স্বার্থে চলমান রাখবে, কিন্তু তারা সকলের জন্য আবাসন করতে পারবে বলে আমার মনে হয় না। সেই দিক থেকে সরকারের সজাগ দেওয়া উচিত, এবং বাজেটে অবশ্যই এই বিষয়গুলো নির্দেশনা থাকা উচিত আগামী দিনে, এবং এইবার যদি সম্ভব হয় অবশ্যই আমরাও সেই প্রত্যাশাই করি। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজন কর্মসূচির অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।